এতটা বছর বুকে আগলে রেখেছি যে মূল্যবান সম্পদ, আজ তা তুলে দিলাম বাংলার জনগণের হাতে। পিতার স্মৃতি বিজড়িত ডায়েরির মাঝে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মন যে আবেগে ঘনঘটা, তা এভাবেই সরল ভঙ্গিমায় ফুটে উঠেছে কারাগারের রোজনামাচা গ্রন্থের ভূমিকায়। গ্রন্থের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। 1966 সালে ঐতিহাসিক 6 দফা উত্থাপনের পর এই বছরের প্রথম 3 মাসের 8 বার গ্রেপ্তার, জামিন পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর মে মাসে আবার গ্রেপ্তার হন। এই সময়ে বন্দী জীবনের দিনলিপি উঠে এসেছে বইটিতে। কারাগারের রোজনামাচা গ্রন্থটির নামকরণ করেছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। 1966 থেকে 1968 সাল পর্যন্ত ঘটনাবহুল জেল জীবনের বিচিত্র এই গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল জীবন, জেলখানার যন্ত্রণা, কয়েদিদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধে জড়িত হলো, কেন তারা এই অপরাধ জগতে বাদ দিয়েছিল, সেই সব বিষয়ে যেমন সন্নিবেশ হয়েছে, ঠিক তেমনই তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, 6 দফা আবেগঘন বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রকৃতি, প্রেম, পিতৃ-মাতৃভক্তি, কারাগারে পাগলদের দুঃখ, সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন। দেশ ও জনগণের প্রয়োজনে যে রাজনীতি, সেই রাজনীতিকে দ্বিচারিতা চলে না, কপটতা চলে না। ব্যক্তির স্বার্থের চেয়ে সেখানে দেশ ও জনগণের স্বার্থই বড়। বঙ্গবন্ধু দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করেছেন। পূর্বজ রাজনীতিকদের মধ্যে দু-একজনের দেশ ও জনগণের বিরোধী মনোভাবে তাকে দারুণভাবে আহত করেছে। সেই সম্পর্কে তিনি সেই সত্যটি তুলে ধরেছেন, দ্বিধা করেননি। মওলানা সাহেবকে আমি জানি, কারণ তিনি আমার কাছে অনেকবার অনেক প্রস্তাব করেছেন, এমনকি ন্যাব দলে যোগদান করেও সময় সে সবসময় আমি বলতে চাই না। সে সাংবাদিকদের সম্পাদক জহুর হোসেন চৌধুরী সাহেব জানান, এসব কথা বলতে জহুর ভাই তাকে নিষেধও করেছিল। মওলানা সাহেব পাকিস্তানে যে এক কথায় বলেন, আর পূর্ব বাংলায় এসে বলেন অন্য কথা। যে লোকের যে মতবাদ, সে লোকের কাছে সেইভাবে কথা বলেন। আমার চেয়ে কেউ তাকে বেশি জানে না। তবে রাজনীতি করতে হলে নীতি থাকতে হয়, সত্য কথা বলার সাহস থাকতে হয়, বুকে আর মুখে আলাদা না হওয়া উচিত। বাঙালি চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে যেমন বীরের জাত বলেছেন, ঠিক তেমনই বলেছিলেন বাঙালি যে পরশ্রী কাতর, সেটি বলতে ভুলেননি। বাঙালিরা অন্যের দুঃখ দেখতে হয়, আবার এই বাঙালি যে অন্যর ভালো দেখতে পারে না, সেটি উল্লেখ করেছেন তার দিনলিপিতে। আবার সবসময় কিছু বাঙালি ছিল বিশ্বাসঘাতক। আর স্বাধীন রাজা দাউদ কারানি ছেড়ে সিরাজউদ্দৌলা, সবসময় বাঙালিরা নিজেদের অস্তিত্ব ভুলে নিজেদের ক্ষতি করেছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার নিমিত্তে। ভিনদেশীদের হাতে হাত মিলিয়ে সেটা সত্যি বঙ্গবন্ধু লিখেছেন এইভাবে, বাংলাদেশ শুধু কিছু বেইমান ও বিশ্বাসঘাতকের জন্যই সারা জীবন দুঃখ ভোগ করল না। আমরা সাধারণত মীর জাফর আলী খাঁর কথাই বলে থাকি, কিন্তু এর পূর্বে 1976 সালে বাংলার স্বাধীন রাজা ছিল দাউদ কারানি। পাকিস্তান হওয়ার পরেও দালালি করার লোকের অভাব হলো না, যারা সবকিছুর পশ্চিম পাকিস্তানকে দিচ্ছে সামান্য লোভে। বাংলার স্বার্থ রক্ষার জন্য যারা সংগ্রাম করেছে, তাদের বুকে গুলি করতে বা কারাগারে বন্দী করতে এদেশ সেই বিশ্বাসঘাতকদের অভাব হয় নাই। এই সুজলা সুফলা বাংলাদেশে এত উর্বর, যেখানে যেমন সোনার ফসল হয়, আবার পরগাছা আর আগাছাও বেশি জন্মে। জানি না বিশ্বাসঘাতকদের হাত থেকে এই সোনার বাংলার দেশকে বাঁচানো যাবে কিনা। একদিকে 1966 সালে ভয়াবহ বন্যা, চাউলের দাম 40 থেকে 50 টাকা মন, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, বাংলার জনগণের মনে শান্তি নাই। অন্যদিকে 6 দফা বাস্তবায়নের দাবিতে আওয়ামী লীগ সহ সারা দেশে মানুষ সোচ্চার। তখন চলছে পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন। আওয়ামী লীগ নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কেউ রক্ষা পাচ্ছে না পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাত থেকে। ইত্তেফাক প্রেস বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে। জাতির সেই সংকট কালে কিছু মানুষকে বঙ্গবন্ধু দেখেছে বাঙালি জাতির সাথে বেইমানি করতে, যাদের বঙ্গবন্ধু আগাছা পরগাছার সাথে তুলনা করেছেন। কেননা বাঙালি হয়েও তারা পাকিস্তানের শাসক গোষ্ঠীর দাবেদারি করেছে। এজন্যই বঙ্গবন্ধু বলেছেন, চমৎকার লাগে, সে আসে আমার বাগানের দিকে, একবার না তাকিয়ে যেতে পারে না। বাজে গাছগুলো আমি নিজেই তুলে ফেলি, আগাছাগুলিকে আমার বড় ভয়, ওগুলি না তুললে আসল গাছগুলি ধ্বংস হয়ে যাবে।
যেমন আমাদের দেশের পরগাছা রাজনীতিবিদ যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের ধ্বংস করে এবং করতে চেষ্টা করে, তাই পরগাছাকে আমার বড় ভয়। বেগম ফজিলাতুন্নেছা মুজিব যখন জেল গেটে বঙ্গবন্ধুকে দেখতে আসতেন, তখন একটু বেশি করে বিভিন্ন পদের খাবার বঙ্গবন্ধুর জন্য নিয়ে আসতেন। বঙ্গবন্ধু সে খাবার শুধু নিজেই খেতেন না, অন্যদের কয়েদিদের সেসব খাবার বন্টন করে দিতেন। তিনি সারা জীবন মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। মাঝে মাঝে তিনি নিজে না খেয়েও অন্য কয়েদিদের নিজের খাবার খেতে দিতেন। পাকিস্তানের শাসক গোষ্ঠীর শাসনামলে ধনী গরিবের ব্যবধান এত চরম পর্যায়ে পৌঁছেছিল, তা বঙ্গবন্ধু তার লেখায় উল্লেখ করেছেন। আমি যাহা খাই ওদের না দিয়েই খাই না। আমার বাড়িতেও এই একই নিয়ম। জেলখানায় আমার জন্য কাজ করবে, আমার জন্য পাক করবে, আমার সাথে এক পাক হবে না। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগের জন্মেরও ১ বছর আগে বঙ্গবন্ধু এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকে এই সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর নির্দেশে এই মাটির জন্য, এই দেশের জন্য যত ত্যাগ স্বীকার করেছে, তার অন্য কোন সংগঠনের নেতাকর্মীরা এতটা করেনি। তাই এই সংগঠনের প্রতি বঙ্গবন্ধুর দরদ, আবেগ, ভালোবাসা ছিল অভূত। ১৯৬৭ সালে ১৮ মার্চ বঙ্গবন্ধু দ্বিতীয় মামলার সওয়াল জবাব অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজন ছাড়া সেখানে ছাত্রলীগের অন্যতম নেতা রেজা উপস্থিত হন। এর আগে বঙ্গবন্ধু শুনেছেন ছাত্রলীগের নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে গোলমাল চলছে। বঙ্গবন্ধু বলেছেন, তোমরা প্রতিষ্ঠানকে রক্ষা করে ছাত্রলীগকে ভেঙে ফেলে দিও না। এ প্রতিষ্ঠানের মধ্যে গোলমাল হলে আমার বুকে খুব আঘাত লাগে। নিজের সন্তান, নিজের স্ত্রী, পরিবার, পরিজন, বাবা-মা সবকিছু ফেলে দেশের জন্য, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যিনি কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে বেছে নিতে পারেন, তিনিই তো নেতা, তিনিই তো জাতির পিতা। হৃদয়ে রক্তক্ষরণ দেখে একজন বন্দী পিতার আকুতি আমরা শুনতে পাই। ৮ই ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বসে, আব্বা বালি চলো। কি উত্তর ওকে আমি দেব? ওকে ভোলাতে চেষ্টা করলাম, ও তো বুঝে না আমি কারাবন্দী। ওকে বললাম, তোর মার বাড়ি তুমি যাও, মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়ি থাকি, আবার আমাকে দেখতে এসো। ও কি বুঝতে চায়? ভাগ্য বিড়ম্বিত বাঙালি অনাহারে থাকে, বাংলার মানুষের মুখে হাসি নেই। পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন সেই ক্রান্তিকালে মোকাবেলা করে বাঙালির মুখে হাসি ফোটানো ছিল তার একমাত্র ব্রত। তাই তো তিনি নিজে জন্মদিনের তুচ্ছ জ্ঞান করে বলেছেন, আমি একজন মানুষ আর আমার আবার দিবস। একদিকে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ৬ দফা আন্দোলনকে ত্বরান্বিত করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিদারুণ জেল জীবন, পাকিস্তানের শাসক গোষ্ঠীর শাসন শোষণ, অন্যদিকে নিজের স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি আর অসুস্থ বাবা-মা, নিজের পরিবারের অর্থকষ্ট ফুটে উঠেছে তার লেখায়। মহিষী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগের কথা বলতে বঙ্গবন্ধু ভুলেননি। অর্থকষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার সময় বঙ্গবন্ধু যখন ওনার সহধর্মিণীর সাথে আলোচনা করেছিলেন সম্ভাব্য কি করা যায়, তখন তাদের মাঝে আলাপচারিতা। আমার যথেষ্ট বন্ধু আছে যারা কিছু টাকা ধার দিতে কৃপণতা করবে না। যদি বেশি অসুবিধা হয় নিজের বাড়ি ভাড়া দিয়ে ছোট বাড়ি একটা ভাড়া নিয়ে নেব, রেনু বলল। কারাগারে রোজনামচা গ্রন্থটি ১৯৬৬ থেকে ১৯৬৮ সালে দিনলিপি হলেও তিনি কখনো ফিরে গেছেন ভাষা আন্দোলনের প্রারম্ভিক পর্যায়ে, কখনো বা রাষ্ট্রভাষার দাবিতে গড়ে ওঠা সেই মহান সংগ্রামে বর্ণনা করেছেন সেই সময়কালের সংগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগের বীরত্বপূর্ণ ব্যঞ্জনার ভূমিকা। ২১শে ফেব্রুয়ারি ১৯৬৮ সালে দিনলিপি বঙ্গবন্ধু লিখেছেন, ভাষা আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দান সবচেয়ে বেশি। আওয়ামী লীগ যখন ১৯৫৬ সালে ক্ষমতায় বসল, তখন ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস সরকারি ছুটির দিন ঘোষণা করল। সমাজের শ্রেণীবৈষম্য, উঁচুতলার মানুষের নিচুতলার মানুষকে শোষণ করার মানসিকতা কিভাবে একজন সাধারণ মানুষকে মস্ত বড় চোরে পরিণত করে, বঙ্গবন্ধু তা লুডু চোরে জীবনের বাস্তবমুখী ঘটনা তুলে ধরে একজন মানুষের চোর হয়ে ওঠার নিগূঢ় সত্যকে উঠিয়ে এনেছেন। একজন মহান মানবিক নেতার সংস্পর্শে এসে একজন কুখ্যাত লুদুচোর কিভাবে জীবনের ইতিহাস পরিবর্তনে এনে আলোর পথে যাত্রা শুরু করে, সেই সত্যটি গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে। বঙ্গবন্ধুর সংস্পর্শে না আসলে লুদুচোর চোরই থেকে যেত, সারা জীবন হয়তো কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে থাকা লাগতো। লুদুচোরের বলতে শুনেছি, আর পকেট মারবো না, ভালোভাবে থাকবো। গ্রন্থটি প্রত্যেকটি দিনলিপিতে বাংলা বাঙালিত্বের প্রতি বঙ্গবন্ধুর যে ভালোবাসা
তা ফুটে ওঠে চমৎকারভাবে। ব্যক্তিকে ছাপিয়ে সমষ্টি জীবনের জন্য তার যে ক্রন্দন তা ফুটে উঠেছে প্রত্যেকটি লাইন। সত্য কঠিন জেনেও সেই কঠিনকে ভালোবেসে সত্যকে নির্মোহভাবেই তুলে ধরেছেন তিনি। গ্রন্থটির প্রতিটি দিনলিপির শেষে লেখেন, একাকিত্ব, নিঃসঙ্গতা আর নিদারুণ কষ্ট প্রকাশ পেয়েছে, কেননা দিন শেষে সন্ধ্যা নামলে তার কক্ষে তালা লেগে যেত। হৃদয় পাঠকও যেন তার জীবনের এই অংশ অশ্রুসজল হয়ে পড়ে। একটি তথ্য বিভ্রাটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো বঙ্গবন্ধু উল্লেখ করেছেন ন্যাপ নেতা মশিউর রহমান 1924 থেকে 1979 কথা তিনি জাদু মিয়া নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে স্বাধীনতার পর দালাল আইনে গ্রেপ্তার হন। পরবর্তী জিয়া রহমানের জাতীয়তাবাদী ফ্রন্ট এবং বিএনপিতে যোগ দেন। টিকা অংশে পরিচিত দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা যশোরের মশিউর রহমান 1920 থেকে 1971। পরিশেষে সরকার পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ এক কথায় অনন্য সাধারণ ঘটনা। প্রকাশনার সঙ্গে থাকা বাংলা একাডেমির প্রশংসার যোগ্য। এই ছিল রুগ্নামাচার সারমর্ম বা সারসংক্ষেপ।